জি24 ঘন্টায় আপনাদের স্বাগত। শুরু করছি স্ট্রিট ফাইট প্রেজেন্টেড বাই সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। রাজ্যে শুরু হয়ে গেল র্যাপিড অ্যান্টিবডি টেস্ট। করোনার সংক্রমণ রোখার ক্ষেত্রে কত বড় হাতিয়ার এই র্যাপিড অ্যান্টিবডি টেস্ট। এই কলকাতা পুরসভা এলাকায় কতগুলো কন্টেনমেন্ট জোন আছে এ নিয়ে আমরা আলোচনা করব। এরই মধ্যে আমরা দেখলাম যে নাইসেড বিতর্কে কিটের গুণমান নিয়ে ইতিমধ্যে রাজ্যের পক্ষ থেকে নাইসেডের দিকে আঙুল তোলা হয়েছে এবং কার্যত নাইসেডের যিনি এখানের শীর্ষ আধিকারিক তিনি মেনেও নিয়েছেন সেই প্রসঙ্গটি। আর এত সব কিছুর মধ্যেই রাজনৈতিক তরজাও শুরু হয়ে গেছে, কারণ আমরা দেখলাম আজকে কেন্দ্রীয় টিম পৌঁছে গেছে জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন। এই সব নিয়ে আমরা আজকে আলোচনা করবো। আমাদের সঙ্গে সরাসরি আজকের স্ট্রিট ফাইটে যারা যোগ দিচ্ছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট চিকিৎসক সুকুমার মুখার্জি, রয়েছেন প্রাক্তন স্বাস্থ্যকর্তা মলয় মণ্ডল এবং প্রাক্তন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সুশান্ত ব্যানার্জি। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি একদম আলোচনায় যাওয়ার আগে দেখে নেব বেলগাছিয়াতে যেমন আমরা দেখেছি যে সেখানে র্যাপিড অ্যান্টিবডি টেস্ট আজকে শুরু হয়ে গেল এবং আমাদের প্রতিনিধি সুকান্ত মুখার্জি সেখান থেকে তার প্রতিবেদন পাঠিয়েছিলেন। দেখুন। সোমবার থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে র্যাপিড অ্যান্টিবডি টেস্ট। আমরা এই মুহূর্তে রয়েছি বেলগাছিয়া বস্তিতে, যেখানে ইতিমধ্যে রেড জোন হিসেবে সেটাকে জারি করা হয়েছে বা ঘোষণা করা হয়েছে। সেখানে বেলগাছিয়া উর্দু স্কুল, এখানেই আজকে র্যাপিড টেস্ট করা হবে। যাদের 4 থেকে 5 দিন কোনো রকম সিমটম রয়েছে করোনা সংক্রান্ত, অর্থাৎ কারো শ্বাসকষ্ট রয়েছে, কারো সর্দি কাশি জ্বর রয়েছে, তাদের এখানে নমুনা নেওয়া হবে এবং পরবর্তীকালে তাদেরই সম্ভবত সোয়াব টেস্ট হবে যদি কারো সেক্ষেত্রে শরীরে দেখা গেছে অ্যান্টিবডি তৈরি হচ্ছে। সেই জন্য উল্টোডাঙ্গা থানার তরফে এখানে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে এবং অনুরোধ করা হচ্ছে যারা এখানে আসবেন নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করবেন এবং অবশ্যই মুখে মাস্ক পরে আসবেন। ক্যামেরা পার্থপালের সাথে সুকান্ত মুখার্জি, জি24 ঘন্টা, কলকাতা। কি এই র্যাপিড অ্যান্টিবডি টেস্ট, কেন র্যাপিড অ্যান্টিবডি টেস্টের উপর এত গুরুত্ব দেওয়া হচ্ছে? আমি ডক্টর সুকুমার মুখার্জির কাছে শুরুতেই চলে যাবো। সুকুমার বাবু, একটু সাধারণভাবে যদি বুঝে নেওয়ার চেষ্টা করি যে কেন এই র্যাপিড অ্যান্টিবডি টেস্ট এই মুহূর্তে দাঁড়িয়ে এতটা ইম্পর্টেন্ট হয়ে উঠছে। র্যাপিড অ্যান্টিবডি টেস্টটা সত্যিই একটা ইম্পর্টেন্ট স্ক্রিনিং টেস্ট এবং আমরা দেখেছি যে যেখানে হটস্পট আমাদের পশ্চিমবঙ্গে 4টে এরিয়াতে হটস্পট ডিক্লেয়ার করা হয়েছে এবং ক্লাস্টার্স এবং কন্টেনমেন্ট জোন, এইসব জায়গায় ইনফেকশন রেট জানবার জন্যে আমাদের র্যাপিড অ্যান্টিবডি টেস্টটা দরকার। যেসব রোগীদের 7 দিনের ওপর সর্দি কাশি জ্বর আছে তাদের এই টেস্টটা করলে আমরা সরাসরি কনফার্মেটরি টেস্টে চলে যাব, যেটা আমাদের গোল্ড স্ট্যান্ডার্ড অফ ইনভেস্টিগেশন RT-PCR। এছাড়াও আমাদের হটস্পট এলাকায় যেসব সার্ভেলেন্স স্টাডি এপিডেমিওলজিক্যাল পারপাসের জন্যে দেখা হয়, আর কত লোক সিমটমস নেই অথচ হতে পারে তাদের ইনফেকশন, কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। সুতরাং একটা দিকে দেখছি সার্ভেলেন্স স্টাডি, আর একটা দিকে দেখছি আমরা স্ক্রিনিং স্টাডি। যে স্ক্রিনিং স্টাডিটা করে আমরা দেখব তাকে ফাইনাল স্টাডি গোল্ড স্ট্যান্ডার্ড RT-PCR করে আমরা কনফার্ম করব, তারপরে তাদের কোয়ারেন্টিন করব, চিকিৎসা করব, সেই মতো ব্যবস্থা করা যাবে। এটা একটা ইম্পর্টেন্ট স্ক্রিনিং টেস্ট, এটা কখনোই রিপ্লেস করবে না আমাদের গোল্ড স্ট্যান্ডার্ড যে RT-PCR টেস্টকে। এইভাবে আমরা এই টেস্টটার আমরা উপকার পাবো এবং আমাদের পশ্চিমবঙ্গে যদি আমরা এটা করতে পারি আমরা জানতেও পারবো কত লোক ইনফেক্টেড হয়েছে, কত লোক সিমটমস নেই তাতেও ইনফেক্টেড আছে। এইটা সুবিধা হবে। আমি আসবো আপনার কাছে, আমি শ্যামাশিস বাবুর কাছে এই প্রশ্ন নিয়ে যাবো। শ্যামাশিস বাবু, তাহলে এই র্যাপিড অ্যান্টিবডি টেস্ট এটাকে কি বলতে পারি আমরা? এটা কি ডায়াগনোসিস নাকি এটা সার্ভেলেন্স? এবং যখন আমরা দেখছি দিল্লিতে শতাধিক কেস হয়েছে যেখানে এই অ্যাসিমটোমেটিক মানুষজন তাদের মধ্যে COVID-19 পজিটিভ পাওয়া গেছে, মুম্বাই থেকে একই ধরনের খবর এসে পৌঁছচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কোথায় আলাদা এই র্যাপিড অ্যান্টিবডি টেস্ট এবং কোথায় কার্যকরী? দেখুন স্যার যেটা বললেন যে আপনাকে প্রথম বুঝতে হবে যে একজন পেশেন্ট তার যদি ইনফেকশন হয় বলে আপনি মনে করেন, মানে একটা প্রি টেস্ট প্রবাবিলিটি আছে, সিমটমের যে সিমটমগুলো হয় কাশি সর্দি জ্বর শর্টনেস অফ ব্রেথ এই ধরনের সিমটম আছে, 2-3-4 দিন ধরে এই সিমটম চলছে এবং তার আর যে ধরুন রেডিওলজিক্যাল ফাইন্ডিং ব্লাড ফাইন্ডিং সেগুলো পয়েন্ট করছে যে এর একটা ভাইরাল ইনফেকশন হতে পারে, সেখানে কিন্তু আপনাকে RT-PCR করতে হবে। সেখানে কিন্তু এই IgM যে
টেস্ট, যেটাকে আপনি র্যাপিড টেস্ট বলছেন, এই যে অ্যান্টিবডি টেস্ট, তার কিন্তু রোল নেই। এটার রোল হচ্ছে, যেটা স্যার বললেন, যে অ্যাসিম্পটোমেটিক কেরিয়ারকে আইডেন্টিফাই করা, যে একটা পপুলেশনে যেখানে আপনি দেখছেন যে আপনার অনেকগুলো পেশেন্টের এরকম সিমটম হচ্ছে এবং তার আশেপাশে কাদের কাদের এই ইনফেকশন হয়েছে, কিন্তু এখনো ডাক্তাররা বুঝতে পারছেন না বিকজ তারা কোনো সিমটম থ্রো করছে না, তাদের দেখার জন্য এই র্যাপিড টেস্টের ভ্যালু আছে। যদি তাদের কাউ র্যাপিড টেস্ট পজিটিভ হয়, মানে আইজিএম অ্যান্টিবডি পজিটিভ হয়, তখন তাদের আরটিপিসিআর করতে হবে। আপনি একটা ভাস্ট পপুলেশনকে আরটিপিসিআর করতে পারেন না, বিকজ অত আপনার কাছে আরটিপিসিআর করার মতন ক্যাপাবিলিটি থাকবে না। সো এই আরটিপিসিআরকে ডাইরেক্ট করার জন্য এই র্যাপিড অ্যান্টিবডি টেস্টের ভ্যালু রয়েছে। ইন্ডিভিজুয়াল পেশেন্টের ডায়াগনোসিসের জন্য এর ভ্যালু খুব কম। তাদের জন্য দরকার হচ্ছে এই টেস্টটা তখন যখন আপনি দেখবেন যে 10 থেকে 14 দিন পরে তাদের আইজিজি অ্যান্টিবডি তৈরি হবে, তখন আপনি তাদেরকে আইডেন্টিফাই করে রাখতে পারেন যে ভবিষ্যতে যদি প্লাজমা ট্রিটমেন্ট শুরু হয়, তখন এই মানুষগুলোর কাছ থেকে আপনি প্লাজমা পেতে পারবেন। এটা আপনাকে মনে রাখতে হবে যে এক একটা টেস্টের এক এক জায়গায় ভ্যালু আছে, কোনোটাই কোনো টেস্টকে রিপ্লেস করছে না, একটা অপরকে সাপ্লিমেন্ট করছে। সো এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখা অত্যন্ত দরকারি। আমি আসবো আপনার কাছে, আমি মলয় মণ্ডলের কাছে চলে যাবো। মলয়বাবু, এই মুহূর্তে আমাদের রাজ্যের পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে রয়েছে, যদি আমরা দেখি যে সময় দাঁড়িয়ে র্যাপিড টেস্ট শুরু হলো এবং আমরা দেখছি যে ক্লাস্টার কন্টেনমেন্ট জোন তৈরি করা হচ্ছে, মাইক্রোস্পট চিহ্নিত করা হচ্ছে এবং সেই জায়গার সঙ্গে যে জায়গায় সংক্রমণ নেই সেটাকে আইসোলেট করার একটা প্রয়াস চলছে, সেখানে এই অর্থাৎ মোডাস অপারেন্ডিটা কি হবে, কিভাবে আমরা এই র্যাপিড অ্যান্টিবডি টেস্ট সেটা দিয়ে এই জায়গাটাকে এনশিওর করতে পারবো? দেখুন, অলরেডি আমাদের এখানে 113খানা এরিয়া আইডেন্টিফাইড হয়েছে কলকাতা পুরসভা এলাকায় 56টা ওয়ার্ডের 112টা জায়গা কন্টেইনমেন্ট করতে হবে। কলকাতা পুরসভা এলাকা, হ্যাঁ হ্যাঁ, এবং বড় 16টা বড়োর মধ্যে বোধহয় বড় নম্বর 13 বাদ দিয়ে বাদবাকি সব বড়তেই কিছু কিছু এরকম রাস্তা আছে যেগুলো আইসোলেশন বা ইয়ারমার্ক করা হয়েছে। এই সব এলাকাতে যদি আমরা সেরো সার্ভেলেন্স করি, তাহলে আমরা জানতে পারবো কোথায় আমাদের ক্লাস্টারিং অফ কেসেস আছে। এবং এটা একটা, আমি আপনার বক্তব্যের সঙ্গে সঙ্গে আমি শুধু জানিয়ে রাখি মলয়বাবু, যে ওই কন্টেনমেন্ট জোন যেটা আপনিও বললেন যে কলকাতা পুরসভার যতগুলি ওয়ার্ড রয়েছে তার মধ্যে 112টি জায়গাকে কন্টেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সেই কন্টেনমেন্ট জোনের তালিকা, কারণ অনেকের মনে এই প্রশ্নটা রয়েছে যে কোন কোন জায়গা কন্টেনমেন্ট জোন, যেটা একদম যে জায়গাটাকে আইসোলেট করে রাখা হচ্ছে, আমরা দেখছি মোটামুটিভাবে 56টা ওয়ার্ডে ছড়িয়ে রয়েছে এই 112টি এলাকা। বলুন প্লিজ মলয়বাবু। হ্যাঁ হ্যাঁ, এবং এই এলাকাগুলোকে আমরা বেশি নজর দিতে চাইছি। এই সব জায়গায় আমরা ওই র্যাপিড অ্যান্টিবডি টেস্ট করব এবং ডাক্তারবাবু যা বললেন আমার আগে ঠিকই বলেছেন যে এটা আরটিপিসিআরের কোনো অল্টারনেটিভ টেস্ট নয়। এটা হচ্ছে প্রথমে আমরা দেখে নিলাম যে যদি কার শরীরে অ্যান্টিবডি আছে। দেখুন, অ্যান্টিবডি যে ইনফেকশনটা আমাদের শরীরে ঢুকেছে সেই ইনফেকশনের মাত্রা যদি খুব বেশি না হয়, তাহলে অ্যান্টিবডিটা আমাদের শরীরে আমরা মেপে বুঝতে পারবো হ্যাঁ এতটা ইনফেকশন হয়েছে। কিন্তু খুব বেশি যদি ডোজ অফ ইনফেকশন হয়, তখন কিন্তু তার অসুখটা দেখা যায় এবং তখন আরটিপিসিআর পজিটিভ হবে। আবার কথাও ঠিক যে আরটিপিসিআরের সেন্সিটিভিটি তো 100% নয়, কিছু তো আমরা মিস করে যাবই, ফলস নেগেটিভ তো হবেই। এবং আর একটা কথা দেখতে হবে যে আমাদের এখানে আমরা যা টেস্ট করেছি তা হচ্ছে আমাদের 18 তারিখ পর্যন্ত 3,72,000 বেশি স্যাম্পল আমরা টেস্ট করেছি ফ্রম 3,54,000 লোকের ক্ষেত্রে, এবং সেখানে আমরা 18 তারিখে 16,365টা পজিটিভ কেস ছিল। অতএব আমরা ভালোই বুঝতে পারছি যে সব টেস্ট আমরা যতই করব, সাসপেক্ট কোভিড-19 টেস্ট যত করছি তার মধ্যে কিন্তু আমার পজিটিভিটি রেটটা অত বেশি নয়, কিন্তু সেন্সিটিভিটি সবসময় 100% হয় না। এবং আমাদের এটাও মনে রাখতে হবে যে যেটা আমরা র্যাপিড টেস্ট করছি এই টেস্টেরও কিন্তু সেন্সিটিভিটি 100% নয়,
এবং স্পেসিফিসিটিও 100% নয়। সেন্সিটিভিটি মানে হলো যে কতগুলো আমরা পজিটিভ কেস ঠিক মতন নির্ণয় করতে পারছি, এবং স্পেসিফিসিটি হচ্ছে কতগুলো আমরা নেগেটিভ কেস আমরা বাদ দিতে পারছি। অতএব এই জায়গায় দাঁড়িয়ে আমরা কখনো বলতে পারবো না যে এই টেস্টটা ভালো, এই টেস্টটা খারাপ, এরকম ব্যাপারটা নয়। আমরা র্যাপিড টেস্ট দিয়ে চেষ্টা করছি যে কতটা ইনফেকশন আছে পপুলেশনের সেটা দেখার জন্য, এবং এই ব্যাপারটা সেরো সার্ভেলেন্স সেটা কিন্তু অ্যান্টনি ফসি, যিনি হোয়াইট হাউসের করোনা বিশেষজ্ঞ, উনিও কিন্তু এই সেরো সার্ভেলেন্সের কথা বলেছেন, এবং বিশ্বের সমস্ত জায়গায় এই অ্যান্টিবডি টেস্টিংটা হচ্ছে। আমি আসবো আপনার কাছে, আমি চলে যাব সুশান্ত ব্যানার্জির কাছে। সুশান্ত বাবু, আমরা যদি দেখি গোটা দেশ জুড়ে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে যে কমিউনিটি ট্রান্সমিশন কি শুরু হয়ে গেছে না শুরু হয়ে যায়নি, স্টেজ 3-তে কি আমরা পৌঁছে গেছি নাকি এখনও স্টেজ 2-তেই রয়েছে। আমরা দেখেছি অতি সম্প্রতিও স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে একাধিকবার বলা হয়েছে যে না, এখনও আমরা কমিউনিটি ট্রান্সমিশনের জায়গায় পৌঁছইনি, পৌঁছলে সেটা স্পষ্ট করা হবে। কিন্তু এই যে র্যাপিড অ্যান্টিবডি টেস্ট শুরু হয়ে যাচ্ছে, সবাইকে মাস্ক পরতে বলা হচ্ছে, এই জায়গাগুলো কোথাও যদি দেখি, এটা তো অ্যাকচুয়ালি কমিউনিটি ট্রান্সমিশন, সেটাকে রোখার জন্যই একটা প্রয়াস। আমরা যে জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, আমি যদি স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 বিতর্কে নাও যাই, সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে র্যাপিড টেস্টটা কতটা ইম্পর্ট্যান্ট? দেখুন, একটা তো খুব পরিষ্কার কথা, সেটা হচ্ছে যে আমরা স্টেজ 3-তে পৌঁছেছি কি পৌঁছেছি না সেটা বড় কথা নয়, কিন্তু অনেকটা এলাকা জুড়ে অনেক বেশি মানুষ এই টেস্টে আক্রান্ত হচ্ছেন, এই অসুখটায় আক্রান্ত হচ্ছেন, এটুকু আমরা কনফার্মড। এইবারে আমরা যেটা বারবার করে বলছি যে এর দুটো দিক আছে। একটা দিক হচ্ছে পেশেন্ট আইসোলেশন, লকডাউন যেটা করা হচ্ছে, টোটাল আইসোলেশন। আর একটা হচ্ছে একটা এলাকা জুড়ে আপনাকে তার টেস্ট বার করে আনতে হবে। এবার এই টেস্টের মধ্যে কনফার্মেটরি টেস্ট আমরা সকলেই জানি যে যেটাকে আমরা বলি অ্যান্টিজেন টেস্ট, অর্থাৎ যেটা রিয়েল টাইম পিসিআর দিয়ে করা হয়, সেটা আমরা 2 থেকে 3 দিনের এফেক্ট হওয়ার মধ্যে কিন্তু আমরা করতে পারি, কিন্তু এটা অনেক ব্যয় সাপেক্ষ এবং এটা ইন্ডিভিজুয়াল করতে হয়। আমরা যখনই একটা মাসের মধ্যে যাব, আমরা বলি এটাকে দুরকমভাবে এটা আমরা টেস্টটা করতে পারি। একটাকে আমরা বলি ক্লাস্টার টেস্টিং। ক্লাস্টার টেস্টিং মানে ধরুন অ্যাপ্রক্সিমেটলি 100 জনের মধ্যে সঙ্গে আমরা একসঙ্গে করতে পারি। আরেকটাকে আমরা বলি পুল টেস্টিং। এই পুল টেস্টিংটা আমরা অন অ্যান অ্যাভারেজ 5 জনের ক্ষেত্রে একসঙ্গে করতে পারি। অর্থাৎ ধরুন আমরা যদি দেখি যে কোনো একটা আবাসনে 1 জন কি 2 জন একটা বড় আবাসনে অ্যাফেক্টেড হয়েছেন, সেক্ষেত্রে আমরা চলে যাব সোজা পুল টেস্টিংয়ে। পুল টেস্টিং কিন্তু প্রথমেই বলি, যেটা ডক্টর মণ্ডল বা বাকি অন্যান্যরা বললেন, যে পুল টেস্টিং কিন্তু এর সেন্সিটিভিটি এবং এর স্পেসিফিসিটি দুটোই কিন্তু 100% নয়, কিন্তু আমরা এর থেকে একটা আইডিয়া করতে পারি। আইডিয়া এটাই করতে পারি যে যদি আমার 5 জনের মধ্যে 1 জন পজিটিভ আসে, এই 5 জনকে আমরা আইসোলেট করব। তো এইভাবে আমরা অ্যাটলিস্ট আমরা একটা জায়গায় পৌঁছানোর জায়গায় আসতে পারি। তো সেই জন্যই আমাদের, এবং এটা যদিও এই অ্যান্টিবডিটা রক্তে আসতে 7 দিন তো নেই, 7 থেকে 10 দিন টাইম লাগে। তো এই টাইমটা আমাদের মাথাতে রাখতে হবে যে এই টাইমটা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, এই পিরিয়ডটা আমাদের তাদেরকে আইসোলেশনে রাখতে হবে। এইবার যদিও এটা নিয়ে অনেক বিতর্ক হচ্ছে, আপনি নিশ্চয়ই এই প্রসঙ্গে আসবেন, আমি পরে বলবো বিতর্কটা কেন, কোথায় কি নিয়ে আসছে। আমার যেটা মনে হয়েছে, আমার যে ধারণা হয়েছে, তো এইটা যেটা করা হচ্ছে তাদেরকে আইসোলেশনে রাখতে হবে, আবার রিপিট করতে হবে, এবং কনফার্মেটরি অবশ্যই আমাদের অ্যান্টিজেন টেস্ট করে। আমি আসবো এই জায়গাতে সুশান্তবাবু, আসবো, কারণ আমরা দেখেছি যে ইতিমধ্যেই তারই মাঝে রীতিমতো নাইসেডের দিকে আঙুল তুলেছে রাজ্যের স্বাস্থ্য দফতর, এবং নাইসেডও যে পরীক্ষার কিটগুলো, সেই কিটের গুণমান নিয়ে ওঠা যে অভিযোগ, সেটা কার্যত স্বীকার করে নিয়েছে। ছোট্ট একটা বিরতির পর এ প্রসঙ্গে আলোচনায় ফিরবো, দেখতে থাকুন স্ট্রিট ফাইট। ফিরে এলাম বিরতির পর। আমি ডক্টর সুকুমার মুখার্জির কাছে আরও একবার চলে যাব। ডক্টর মুখার্জি, তাহলে কোন জায়গায় বা কোন বিষয়ের উপর ভিত্তি করে এই র্যাপিড অ্যান্টিবডি টেস্ট, কাদের করা হবে এই র্যাপিড অ্যান্টিবডি টেস্ট, কিভাবে সেটাকে আইডেন্টিফাই করা হয়? দেখুন, এখন যে আমাদের পরিস্থিতি হয়েছে,
হোল স্টেটটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, যার লেস দ্যান 2% ইনফেক্টিভিটি, কারোর 5%-এর মোর ইনফেক্টিভিটি, আর ইন বিটুইন 2 to 5%। এবং আমাদের অ্যাপ্রোচটা 2-pronged অ্যাপ্রোচ, একটা র্যাপিড অ্যান্টিবডি টেস্ট আর ডক্টর ব্যানার্জি যেটা বললেন পুল স্যাম্পল স্টাডি। র্যাপিড অ্যান্টিবডি টেস্ট তো আমরা করছি হটস্পটস, ক্লাস্টার, কন্টেনমেন্ট জোন, এইসব জায়গায় যদি আমি ইনিশিয়ালি স্ক্রিন করতে চাই যেসব পেশেন্টের ইনফ্লুয়েঞ্জা লাইক সিমটমস হচ্ছে 7 দিনের বেশি, তাদের যদি আমরা পজিটিভ পাই ইমিডিয়েটলি ফাইনাল টেস্টে যাব, সেটা RT-PCR, যেটা বারবার বলা হয়েছে। যেহেতু এটা কস্টলি, সেজন্য আমাদের একটা বেসাল পয়েন্টে র্যাপিড অ্যান্টিবডি টেস্টের প্রয়োজনীয়তা আছে। অন দ্য আদার হ্যান্ড আমাদের কিছু এপিডেমিওলজিক্যাল স্টাডি আছে, সার্ভেলেন্স স্টাডি আছে, যেখানে এখনও পর্যন্ত অসুখটা ধরা পড়েনি, অথচ র্যান্ডাম পেশেন্টে যদি আমরা র্যাপিড অ্যান্টিবডি টেস্ট করে পজিটিভিটি দেখি, তাহলে আমরা বুঝতে পারবো হোয়াট ইজ দ্য বার্ডেন অফ ইনফেকশন। এই বার্ডেনটা দেখে আমাদের অ্যাপ্রোচ করতে পারবো। অন দ্য আদার সাইড যেটা পুল স্যাম্পল স্টাডি, সেটা আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি। একটা বাড়িতে 10টা ফ্ল্যাট আছে, 10টা ফ্ল্যাটে এক একজনের 5টা করে মেম্বার, 50টা। তা 50টা টেস্ট না করে আমরা যদি 5টা করে স্যাম্পল প্রতিটা ফ্যামিলিতে দেখি, তাতে যদি নেগেটিভ হয় তাহলে আমাদের কিছু করতে হবে না। যদি যাদের পজিটিভ হয় তাদের ইন্ডিভিজুয়াল টেস্ট করতে হবে, দ্যাট ইট উইল বি কস্ট সেভিং প্রসিজিওর। একেবারে ডক্টর মুখার্জি আপনার কাছে আসবো, খুব সহজ একটা উদাহরণ আপনি দিলেন, আমি এখানেই ডক্টর ব্যানার্জির কাছে যাব। অর্থাৎ ডক্টর ব্যানার্জি, আমি যদি সাধারণভাবে, কারণ অনেক মানুষের মধ্যেই প্রশ্ন রয়েছে যে কি এই র্যাপিড অ্যান্টিবডি টেস্ট একটা ছাঁকনি, অর্থাৎ প্রাইমারি একটা ছাঁকনি, যেটা দিয়ে আমি বুঝতে পারছি যে তার পরের লেভেলে RT-PCR এর জন্য তাকে নিয়ে যেতে হচ্ছে কি হচ্ছে না, এই জায়গাটা। এবং সেখানেই আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে আমরা দেখেছি যে 112টা কন্টেনমেন্ট জোন কলকাতা পুরসভায়, সেখানে সেগুলোকে চিহ্নিত করা হয়েছে। সেই জায়গায় কি এই র্যাপিড অ্যান্টিবডি টেস্ট একদম নিয়ম করে করতে হবে, একদম প্রায়োরিটি বেসিসে করতে হবে? দেখুন, যে ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছে বারবার, সেটা হচ্ছে যে দুটো সেপারেট ইস্যু। একটা হচ্ছে যে যদি কোনো মানুষের অসুখ করে, যার সর্দি কাশি জ্বর হয়েছে, শর্টনেস অফ ব্রেথ হচ্ছে, এবং যার সাসপিশন রয়েছে অফ হ্যাভিং কোভিড-19, তাকে আপনাকে RT-PCR করতে হবে। আর একটা হচ্ছে যে একটা জায়গায় একজন মানুষের বা দুজন মানুষের বা তিনজন মানুষের অসুখ করেছে, এবার তার আশেপাশের যে লোকজন, তাদের মধ্যে কিছু আছে ক্লোজ কন্ট্যাক্ট, যাকে আপনি কোয়ারেন্টাইন করেছেন, আর কিছু আছে ক্যাজুয়াল কন্ট্যাক্ট। এবার এই যে এলাকাটা, এই এলাকাটার মানুষজনকে যদি আপনাকে সার্ভেলেন্স করতে হয়, যেটা স্যারেরা বলছেন যে সেরো সার্ভেলেন্স যদি করতে হয়, তাহলে আপনাকে এই র্যাপিড IgM বেস যে অ্যান্টিবডি টেস্ট, সেইটা অ্যাপ্লাই করতে হবে। এবং যদি সেই টেস্টটা করে আপনি পজিটিভ পান, তখন তাকে কনফার্ম করতে হবে RT-PCR দিয়ে। কারণ আমাদের দেশে যতটুকু ডেটা অ্যাভেলেবল আছে অন দিস IgM, তাতে দেখা যাচ্ছে যে আমাদের কিছু কিছু জায়গায় এই IgM ফলস পজিটিভিটি রেট ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের থেকে হাই। তার কারণটা হচ্ছে যে আমাদের ইনফেক্টিভিটি অফ একটা ক্রস অ্যান্টিবডি যে রিয়াকশন, সেটা আমাদের দেশে একটু বেশি হয়, যার ফলে অনেক সময়তেই দেখা যায় যে বিভিন্ন অ্যান্টিবডির কারণে এই অ্যান্টিবডিসটা আপনার দেখা যাচ্ছে। সেম থিং পুলড যে RT-PCR, মানে অনেকের, যেমন স্যার বললেন যে একটা ফ্ল্যাটের 5 জন মেম্বারকে নিয়ে জাস্ট RT-PCR এর নাম্বার কমাবার জন্য আপনি পুল স্যাম্পল RT-PCR করবেন, তাতেও অনেক সময়তে এই সমস্যাটা থাকতে পারে যে ক্রস রিঅ্যাক্টিভিটি হতে পারে। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। বাট অন এ ওভারঅল বেসিস এটা হচ্ছে অ্যাপ্রোচ, যে আপনি কি করে একটা এলাকাকে আপনি কি করে সার্ভেলেন্স করবেন, আর একটা মানুষকে কি করে আপনি ট্রিট করবেন। আমি আসবো ডক্টর ব্যানার্জি, আমি ডক্টর মণ্ডল এবং ডক্টর ব্যানার্জির কাছেও যাবো, ডক্টর সুশান্ত ব্যানার্জির কাছেও যাবো। ছোট্ট একটা বিরতি আমাকে তার আগে নিতে হবে, বিরতির পর ফিরছি, দেখতে থাকুন স্ট্রিট ফাইট।
ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন স্ট্রিট ফাইট প্রেজেন্টেড বাই সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে নাইসেডের যিনি শীর্ষ আধিকারিক তিনি প্রশ্ন তুলে দিয়েছিলেন, কারণ এই রাজ্যে পর্যাপ্ত কিট নেই। যে অভিযোগটা রাজ্যের পক্ষ থেকে আসছিল সেটা খণ্ডন করে তিনি বলেন যে পর্যাপ্ত কিট রয়েছে, কিন্তু রাজ্যই নাইসেডে নমুনা পাঠাচ্ছে না, অনেক কম সংখ্যায় নমুনা পাঠাচ্ছে, এবং সেটা আমরা দেখেছিলাম ভাইরালও হয়ে গিয়েছিল। তাই নিয়ে গোটা দেশ জুড়ে শোরগোল পড়ে যায়। এবার রাজ্য অভিযোগ তুলল যে নাইসেডের যে কিটগুলো, নাইসেডের মারফত আসা যে কিটগুলো, সেগুলো ত্রুটিপূর্ণ। আমরা কালকে দেখলাম যে স্বাস্থ্য দফতর এবং পরিবার কল্যাণ দফতরের পক্ষ থেকে একের পর এক টুইট, যেখানে প্রশ্ন তোলা হলো এই সমস্ত কিটগুলির গুণমান নিয়ে। আমরা কথা বলেছিলাম নাইসেডের শীর্ষ আধিকারিক শান্তা দত্তের সঙ্গে। তিনি কার্যত মেনে নিয়েছেন এবং তিনি কি যুক্তি দিয়েছেন আপনাদের দেখাবো। তিনি বলছেন যে পুনের ইনস্টিটিউট অফ ভাইরোলজি আগে স্ট্যান্ডার্ডাইজ করে পাঠাতো, এখন রেডিমেড কিট পাঠাচ্ছে। বিষয়টি ICMR-এরও নজরে এসেছে। আমি চলে যাব ডক্টর সুশান্ত ব্যানার্জির কাছে। ডক্টর ব্যানার্জি, আমরা কয়েকদিন আগেই দেখছিলাম যে এই শান্তা দত্তের বক্তব্যকে কেন্দ্র করে রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিল তার বক্তব্য, এবং রাজ্যকে কার্যত কাঠগড়ায় তুলেছিলেন তিনি। যথেষ্ট সংখ্যায় নমুনা পাঠানো হচ্ছে না নাইসেডে, এবং নাইসেডে পর্যাপ্ত কিট রয়েছে। তারপর আমরা দেখলাম যে রাজ্যের পাল্টা অভিযোগ, এবং কার্যত শান্তা দত্ত এটা মেনে নিলেন। সাধারণ মানুষের মনে তো প্রশ্ন জাগবে যে তাহলে ত্রুটিপূর্ণ কিট সেটা কেন এরকম একটা ক্রুশিয়াল সময়? না দেখুন, এর মধ্যে দুটো পার্ট আছে। আমরা আবার বলি, ফিরে আসি বেসিক জায়গাতে। প্রথম দিকে আমাদের টেস্টিং তো কম হচ্ছিল, কোনো সন্দেহই নেই এ বিষয়ে। আমরা যতটা যা খবর পেয়েছি, এবং তখন স্যাম্পলেও খুব কম যেত কম্পারেটিভলি যতটা যাওয়া উচিত ছিল। এবং RT-PCR নিয়ে কোথাও কোনো কিট নিয়ে কোথাও কোনো বিতর্কের বোধহয় অবকাশ নেই। যেটা RT-PCR আছে এটা খুব পরিষ্কার, RNA সিকোয়েন্স যেটা করা হয় সেখানে কোনো বিতর্কের কোনো জায়গাও নেই, কোনো অবকাশও নেই। অফলেট যেটা আমরা এখন আমাদের কানে আসছে, আমিও শুনতে পেয়েছি এটা, যে কিটটা পরবর্তীকালে এসছে র্যাপিড টেস্টের কিটটা, এটা নিয়ে বোধহয় একটু বিতর্কের অবকাশ আছে। মানে যে কমপ্লেন্টটা আসছে সেটা হচ্ছে যে এটা একবারে, মানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে মানে সিকোয়েন্সিয়াল, মানে ইকুইভোকাল রেজাল্ট হচ্ছে, মানে অ্যাজ ইফ যেন পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, মানে অসম্পূর্ণ রেজাল্ট আসছে। হয় আমার কথা হচ্ছে, দেখুন না দেখুন, একটা কথা কিন্তু বুঝতে হবে। আমি যতটা বুঝেছি সেটা হচ্ছে এই কিটটা খুব সম্ভবত চায়না থেকে আসে, এবং চায়নাই এখন ম্যাক্সিমাম প্রোডাকশন করছে। এই চায়না কিন্তু শুধু ইন্ডিয়াকে দিয়েছে তা নয়, আমি শুনেছি হাজারে হাজার জাহাজে করে লাখে লাখে কিট আপনার আমেরিকা থেকে শুরু করে অন্যান্য মানে ডেভেলপড কান্ট্রিতে, ইটালিতে, বহু জায়গাতে যাচ্ছে এই কিটগুলোই। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আমরা কি করব? আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি পুনে, তারা তো বরাবর করে এসছে, ডেভেলপ করে এসছেন, তারা নিশ্চয়ই ডেভেলপ করছেন। এটা যেহেতু একটা অ্যাবসলিউটলি নতুন ভাইরাস, এটার জন্য আমাদের একটু টাইম তাদের দিতে হবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিকে। এটা বলে লাভ নেই, নিশ্চয়ই চেষ্টা হচ্ছে, এবং আমার ধারণা যে কোনো দিনই এই টেস্ট কিট বেরিয়ে আসবে। আমি আসবো আপনার কাছে ডক্টর ব্যানার্জি। ইতিমধ্যে যখন ICMR এর পক্ষ থেকে, আমরা তো জানি যে প্রত্যেকদিন বিকেল 4টে একটা যৌথ সাংবাদিক বৈঠক হয়, যাতে ICMR এর যিনি শীর্ষ কর্তা তিনিও থাকেন। এই প্রসঙ্গে তিনি কিন্তু যারা এই কিটগুলো হ্যান্ডেল করছেন কার্যত তাদের দিকেই এর দায়টা ঠেলে দিয়েছেন। কি বলেছেন তিনি, শুনুন। वेस्ट बंगाल में कुछ टेस्ट जो BGI किट करके माना जाता है, RT-PCR किट, वो RT-PCR किट बराबर काम नहीं कर रहा है, ऐसे हमको एक ग्रीवेंस मिला। वो ग्रीवेंस के तरफ देखते वक्त 2-3 चीज़ें हमको याद रखना है कि ये BGI किट US FDA अप्रूव्ड है, उसके क्वालिटी स्टैंडर्ड्स काफ़ी अच्छे हैं। सिर्फ इसमें एक प्रॉब्लम है कि ये जब किट हमको रखना है
तो उसको 20 डिग्री के नीचे टेम्परेचर रहना चाहिए। 20 डिग्री के अगर ऊपर गया तो वो टेस्ट रिजल्ट्स बराबर नहीं आ सकते हैं। আইসিএমআর এর এপিডেমিওলজির প্রধান গঙ্গা খেরকার রমন গঙ্গা খেরকার তার বক্তব্য শুনলাম। আমি ডক্টর সুকুমার মুখার্জির কাছে যাব। ডক্টর মুখার্জি, 20 ডিগ্রি সেলসিয়াসের ওপরে গেলে এই কিটগুলো একদম অ্যাকিউরেট রেজাল্ট দেয় না, এমনটাই দাবি করছেন গঙ্গা খেরকার। তাহলে তো যারা যারা হ্যান্ডেল করছেন, অর্থাৎ গোটা পথটা যেভাবে এই কিট আসছে এবং ব্যবহার হচ্ছে, তাদের ওপরেই এর দায়টা বর্তায়। তা আমার যে মনে হয় দু জায়গা থেকে কিটটা আসছে। একটা হচ্ছে পুনে ভাইরোলজিক্যাল ল্যাবরেটরি, আজ সন্ধেবেলা জানলাম 10,000 কিট ওরা পাঠিয়েছেন। এবং অন্যদিকে হচ্ছে চায়না থেকে যে আসছে ট্রান্সপোর্টেশন, হ্যান্ডলিং, কারণ তাতে কোনো এফিকেসি কোনরান হয়ে যাচ্ছে কি না সেইটা আমাদের দেখতে হবে। আমরা যে তারা কেন রং কিট পাঠাবে, যদি রং কিট পাঠাবে তাহলে তারা জানিয়ে দেবে। আমার মনে হয় যে ভেরিফাই করে দেখতে হবে কিটগুলো যে আসছে আইদার জেনুইন না ট্রান্সপোর্টেশনে কোনো এফিকেসি নষ্ট হয়ে গেছে, যার জন্যে আমরা এরকম পাচ্ছি। এবং এটা এখন এসেছে বলে আমরা জানতে পারলাম, না আসা পর্যন্ত আমরা জানতেই পারিনি। সুতরাং আমাদের এখন একটা দরকার, স্ক্রুটিনি করা দরকার, যে স্ক্রুটিনির উপর ভিত্তি করে আমরা ঠিক করব যেটা কোনটা ভালো কিট, কোনটা খারাপ কিট, এবং কোনটা ভালো কিটের রেজাল্ট। কেন এই কিটের উপর রেজাল্ট ডিপেন্ড করে, রেজাল্টের উপর অ্যাকশান ডিপেন্ড করে, অ্যাকশানের উপর ক্লিনিশিয়ানরা দেখবে যে কী ধরনের চিকিৎসা করব। সুতরাং এটা একটা মারাত্মক জায়গা যেখানে আমাদের এই কিট সম্বন্ধে খুব সন্দিহান হতে হবে যে এটা ভালো কোয়ালিটি কিট। একেবারে ডক্টর মুখার্জি, আমি ইতিমধ্যেই ডক্টর মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন, ডক্টর মলয় মণ্ডল, তার কাছে যাব। ডক্টর মণ্ডল, যখন বারবার টেস্টিং আরও বাড়ানোর কথা বলা হচ্ছে এবং আমরা দেখেছি খুব তাৎপর্যপূর্ণভাবে অনেকটাই একটা সিগনিফিক্যান্ট নাম্বারে বেড়ে গেছে এই টেস্টিং, সেটা গোটা দেশ জুড়ে বলুন বা এই রাজ্য জুড়ে, আমরা যেটা নিয়ে একটু আগেও আলোচনা করছিলাম, র্যাপিড টেস্ট বেড়েছে, সেই সময় দাঁড়িয়ে কিটের গুণমান নিয়ে রাজ্য এবং নাইসেট একটা চাপানুতোর, একটা বিতর্ক, সেটাকে আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, যে কিটগুলো স্যার ঠিকই বলেছেন, যে কিটগুলো পাঠানো হচ্ছে সেগুলো স্ট্যান্ডার্ডাইজ করে পাঠানো দরকার ছিল, নাম্বার 1, এটা আমি মনে করি। নাম্বার 2, সেন্ট্রাল গভর্নমেন্ট পাঠাচ্ছে নিশ্চয়ই দেখে পাঠানো হয়েছে, বা কোনো একটা জায়গায় ডাউন দ্য লাইন কিছু একটা হয়েছে। এটা আমার পক্ষে বলা সম্ভব নয় যে কোন জায়গায় কি অসুবিধাটা হয়েছে। তবে এ কথাটা সত্যি যে এই র্যাপিড যে আমরা অ্যান্টিবডি টেস্ট করছি, এই র্যাপিড অ্যান্টিবডি টেস্টের কথাটা একটু বলি, আমি তখন একটু বলতে চেয়েছিলাম। সেটা হলো যে আমার শরীরে যদি ইনফেকশন করোনা ভাইরাস আজকে ঢোকে, তাহলে আমার 11 থেকে 12 দিন বাদে আমার অ্যান্টিবডি পাওয়া যাবে, এবং সেই অ্যান্টিবডি টাইটারটা খুব বেশি না হলে আমার কিন্তু ওই র্যাপিড অ্যান্টিবডি টেস্টে ধরা পড়বে না। একটা ওই যে আপনি বললেন ছাঁকনি, সেই ছাঁকনিটার মধ্যে যত বড় তার ফুটো হবে সেই রকম সেই জিনিসটা আটকাতে পারবে। অতএব এটা একটা দিক আছে। সেকেন্ড একটা দিক ডক্টর বন্দ্যোপাধ্যায় খুব ভালো বলেছেন, এবং সত্যি কথা যে আমরা পুল টেস্টিং করতে পারি বা ক্লাস্টার টেস্টিং করতে পারি, কিন্তু সেখানেও একটা অসুবিধা আছে যে কার শরীরে কখন করোনা ভাইরাস ঢুকছে সেটা তো আমরা জানি না। ওই জন্য আমরা যেভাবেই টেস্ট করি না কেন, আমরা কিছু লোককে পজিটিভ পেতেও পারি, নাও পেতে পারি, কিন্তু তারা হয়তো সকলেই করোনা দ্বারা আক্রান্ত। এখানে আমার একটা বক্তব্য আছে, সেটা হলো যে লকডাউনটা পুরোপুরি লকডাউন হওয়াটা আমি মনে করি না খুব কার্যকরী ব্যাপার। কেননা দেখুন, কিছু কিছু দেশে কিছু হালকা লকডাউন হয়েছে, তাতে করে কি হয়েছে, কিছু লোক মেলামেশা করতে পেরেছে, তাদের মধ্যে শরীরে সংক্রমণ হয়েছে, হ্যাঁ তাদের সংক্রমণের সংখ্যা বেশি হয়েছে, মৃত্যু হার বেশি হয়েছে, কিন্তু তারা কিন্তু একটা প্ল্যাটো রিজনে পৌঁছে গেছে, তাদের কিন্তু এখন আর কোনো রোগ সংক্রমণ বাড়ছে না বা মৃত্যু হারটা বাড়ছে না। তার মানে তাদের শরীরে এখন অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। আমরা কিন্তু সেই দিক থেকে অনেকটা পিছিয়ে আছি আমার মনে হয়। আমাদের 1.3 বিলিয়ন পিপল, 130 কোটি লোকের দেশে, এবং সমস্ত লোকেই আক্রান্ত হতে পারে, কিন্তু সেখানে আমরা দেখছি বিশাল এলাকা যেখানে কারোর কোনো করোনা আক্রান্ত কেউ হয়নি। তার মানে এটাও কি ভয়ঙ্কর নয় যে তাদের শরীরে করোনা সংক্রমণ একটুও হলো না, তাদের অ্যান্টিবডি তৈরি হলো না। থার্ড একটা কথা হচ্ছে
এই যে ডক্টর মুখোপাধ্যায় ভালো বলেছেন যে ক্রস রিঅ্যাক্টিভিটি, করোনা ভাইরাস তো একরকম ভাইরাস না, অনেক রকম করোনা ভাইরাস আছে, আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। উহান ভাইরাসটা সব থেকে ডেঞ্জারাস, সেটা সত্যি কথা, কিন্তু এটাও আমাদের ভাববার বিষয় যে এই ভাইরাসটা কিন্তু খুব বেশি মিউটেশন হয় না, অতএব খুব স্লো মিউটেট করে। ওই জন্য এটা ভাববার কোনো অবকাশ নেই যে একটা ভ্যাকসিন বেরোলে বা একটা ট্রিটমেন্ট বেরোলে আমরা এটা কন্ট্রোল করতে পারবো না। আবার ফোর্থ যে কথাটা আমি বলতে চাই যে দেয়ার উইল বি ওয়েভস অফ ইনফেকশন কামিং অ্যান্ড গোয়িং, এবং এই যে লকডাউন উঠে যাওয়ার পরে আবার একটা ওয়েভ আসবে, তারপরে আবার শীতকালে একটা ওয়েভ আসবে, সামনের বছর আর একটা ওয়েভ হবে, এবং করোনা ভাইরাস কিন্তু এখন অনেক দিন থাকবে। আসবো আমি এই প্রসঙ্গে, আমি ডক্টর ব্যানার্জির কাছে এই প্রসঙ্গটা নিয়েই আসবো, কারণ আমরা যদি দেখি যে বিশেষ করে দিল্লির এই এতজন অ্যাসিমটোমেটিক পেশেন্ট যাদের শরীরে কোভিড-19 পজিটিভ পাওয়া গেছে, সেটাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন চিকিৎসকরা। ছোট্ট একটা বিরতির পর এই প্রসঙ্গে ফিরছি, দেখতে থাকুন স্ট্রিট ফাইট। ফিরে এলাম বিরতির পর। আমি খুব সংক্ষেপে শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়ের কাছে চলে যাব। শ্যামাশিসদা, দুটো জিনিস খুব সংক্ষেপে একটু আমি আপনাকে আলোকপাত করতে অনুরোধ করবো। এক হচ্ছে আমরা একটা শব্দ খুব শুনছি, একটা ফ্রেজ খুব শুনছি, হার্ড ইমিউনিটি। এই যে এত জন অ্যাসিমটোমেটিক রোগীর দেহে কোভিড-19 পজিটিভ পাওয়া গেল, এটা কি কোনোভাবে সেই হার্ড ইমিউনিটির সঙ্গে কোনো রকম কোনো রিলেশন রয়েছে, নাকি এর সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ নেই? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বহু মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন যখনই তারা দেখছেন যে তার জায়গাটাই কন্টেনমেন্ট জোনে পড়ছে বা সেই জায়গাগুলো ব্যারিকেড করে দেওয়া হচ্ছে। এই সম্পর্কে যদি একটু আলোকপাত করেন, সত্যি সত্যি সেই জায়গার মানুষের কি আতঙ্কিত হওয়ার কোনো রকম অবকাশ রয়েছে? না, এই যে অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার যে পপুলেশনটা, যাদের সিমটম হয়নি, তারাই কিন্তু আলটিমেটলি একটা ওয়াইড পপুলেশনের হার্ড ইমিউনিটি তৈরি করতে সাহায্য করবে। আর যাদেরকে কন্টেনমেন্ট জোনেতে রাখা হয়েছে, তার মানে পার্টিকুলার সেখানের হাওয়ায় কোনো বিষ নেই যে কারণে তাদেরকে কন্টেনমেন্ট জোনে রাখা হয়েছে। কন্টেনমেন্ট জোনের মেন উদ্দেশ্যটাই হচ্ছে যে সেখানে যেহেতু কতগুলো পেশেন্ট পাওয়া গেছে পজিটিভ, সেহেতু সেখানে এক্সট্রা ফোকাস করার জন্য তাদেরকে একটা জায়গায় কন্টেন করা হচ্ছে, যাতে সেখানে এক্সচেঞ্জ অফ ম্যান না হয়, ওইখান থেকে কোনো ইনফেকশন বাইরে আননোয়িংলি বেরিয়ে না আসে। এবং এর জন্য কোনো স্পেশাল ফিয়ার আছে বলে আমার তো মনে হয় না, কেননা বরঞ্চ যত সার্ভেলেন্সে থাকবেন তত ভালো। আমি শুধু একটা মিনিট সময় নিতে চাই, যদি অ্যালাউ করো, রিগার্ডিং দ্য কিট। আমার মনে হয় একটা জিনিস বোধহয় বলা দরকার, সেটা হচ্ছে যে আমাদের একটা আরটিপিসিআর কিটের ব্যাপারে যদি আমরা কথা বলি, একটা আরটিপিসিআর কিট, একটা র্যাপিড টেস্টের আইজিজি কিট। আরটিপিসিআর যে কিটটা, তার একটা পজিটিভ কন্ট্রোল আর নেগেটিভ কন্ট্রোল হয়, যেটা ব্যাচ টু ব্যাচ বা মেক টু মেক ভ্যারি করে। সো এই যে স্ট্যান্ডার্ডাইজেশন বলে যে কথাটা বলা হচ্ছে, সেটা একটা নতুন কিট যদি আসে, তাহলে তার জন্য আবার পজিটিভ আর নেগেটিভ কন্ট্রোল ঠিক করতে হয়। এই পজিটিভ নেগেটিভ কন্ট্রোল ঠিক মতো না হলে টেস্টটা ভালোভাবে হয় না। সো অনেক সময়তেই হয়, যদি একদল মানুষ একটা ল্যাবেতে একটা কিটেতে তারা অভ্যস্ত হন, হঠাৎ করে একটা নতুন কিট চলে এলে তার পজিটিভ নেগেটিভ কন্ট্রোল তৈরি করতে সময় লাগে। সেখানেই নাইসেডের ভূমিকাটা আসছে, বা যে ম্যানুফ্যাকচারার তার ভূমিকাটা আসছে, যে তারা অনেক সময়তেই যদি নাইসেড থেকে পজিটিভ নেগেটিভ কন্ট্রোল ঠিক করে দেয়, বা অ্যাটলিস্ট প্রসেসটা ঠিক করে দেয়, বা ম্যানুফ্যাকচারার যদি হেল্প করে যাতে প্রসেসটা ঠিক হয় পজিটিভ নেগেটিভ কন্ট্রোলে, তাহলে কিন্তু কিটের সমস্যাটা অনেকাংশেই এটা এড়ানো যাবে। আর আমাদের এখানে একটা যে আরটিপিসিআর হয়, সেটা দুটো স্পেসিফিক অ্যান্টিজেন দেখে। একটা করোনা অ্যান্টিজেন, যেটা এস, আর একটা ই অ্যান্টিজেন, যেটা একটা হচ্ছে স্পেসিফিক ফর SARS-CoV-19, আর একটা হচ্ছে এমনি বিটা করোনা মানে আমাদের এমনিতেই অনেক করোনা ইনফেকশন হয়। সো এই অ্যান্টিজেনটা দুটো আলাদা আলাদা অ্যান্টিজেন চেক করে, বিটা করোনা এবং SARS-CoV-19। সো এইটা অনেক সময়তে হয় যে বিটা করোনা পজিটিভ হয় কিন্তু SARS-CoV-19 নেগেটিভ হয়, সেটাই তখন ইনডিটারমিনেন্ট হয়ে যায় টেস্টটা।
এই ব্যাপারটাও মাথায় রাখতে হবে। এইখানে দাঁড়িয়ে অনেকগুলো প্রশ্নের উত্তর যেমন পাওয়া গেল, তার পাশাপাশি আমরা দেখলাম যে আজকে নতুন করে একটা রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রীতিমতো প্রশ্ন তুলে দিয়েছেন কেন্দ্রীয় টিমের আশা নিয়ে। লকডাউন পরিস্থিতি, এই করোনা পরিস্থিতি সেটা সরেজমিনে খতিয়ে দেখার জন্য অলরেডি কেন্দ্রীয় টিম এসে পৌঁছেছে এবং আজ সকালেই সেই কেন্দ্রীয় টিম পৌঁছে গেছে। রীতিমতো বিএসএফ, এসএসবি তাদের যারা নিরাপত্তারক্ষী তাদের সঙ্গী করে মুখ্য সচিবর রিয়াকশন দিয়েছেন ইতিমধ্যেই। আমরা দেখে নেব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে প্রশ্ন তুলে দিয়েছিলেন টুইটে যে এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী, এবং ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন এবং সেখানে প্রশ্ন তুলেছেন যে যেখানে আজ দুপুরে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর ফোন পান, সেখানে আজ সকাল 10:10 স্পেশাল কার্গোয় কি করে কেন্দ্রীয় টিম পাঠানো হয় রাজ্যকে অন্ধকারে রেখে। আমরা খুব সংক্ষেপে একবার শুনে নেব এই নিয়ে যে রাজনৈতিক বিতর্ক শুরু হয়ে গেছে। অলরেডি মুখ্য সচিব তিনি সরকার পক্ষের বক্তব্য রেখেছেন, তার পাশাপাশি দিলীপ ঘোষ এবং সুজন চক্রবর্তী কি বলছেন। কাউকেই স্বীকার করা হচ্ছে না, বিভিন্ন জায়গায় মারা যাচ্ছে, বহু লোক মারা যাচ্ছে, তার টেস্ট হচ্ছে না। পশ্চিমবাংলা ওই যে 12 জন হয়েছেন, 112 জন মারা গেলেও 12 জনের বেশি সংখ্যা হবে না। ডিজাস্টার ম্যানেজমেন্টের অ্যাক্টের মধ্যে এটা আছে, যে ওখান থেকে অ্যাডভাইসারি পাঠানো হচ্ছে রাজ্য সরকার মানছে কিনা, পালন করছে কিনা দেখার জন্য তারা লোক পাঠাতে পারেন, সেটাই পাঠিয়েছেন। আর শুধু পশ্চিমবাংলায় না, 4টি রাজ্যে এই লোক যাচ্ছেন যেখানে বেশি ক্ষতি হয়েছে, যেখানে অব্যবস্থা তৈরি হয়েছে, যেখানে ইনফেকশন বেশি হয়েছে, মৃত্যু বেশি হয়েছে। তার মধ্যে মধ্যপ্রদেশ গভর্নমেন্ট আছে, যারা বিজেপি চালিত গভর্নমেন্ট, তার সেখানেও যাচ্ছে লোক। তো সেই জন্য যারা রাজনীতির গন্ধ পাচ্ছেন, তারা বেশি রাজনীতি করছিলেন, সেটা ধরা পড়ে যাবে। যে মিথ্যাচার চলছে, যে গোপনীয়তা চলছে, সেটা বেরিয়ে আসবে এবার এদের সামনে রিপোর্টে। আমাদের বক্তব্য একটাই হচ্ছে যে কেন্দ্র আর রাজ্য সরকারের কিভাবে কাজ হবে ইন এ ফেডারেল সেটআপ সেটা দেওয়া আছে। আমাদেরকে জানানো হয়েছে, আমাদেরকে জিজ্ঞেস করা হলো না, আমাদেরকে জানানো হয়েছে। তার 15 মিনিট মধ্যে এই টিমটা ক্যালকাটা পৌঁছে গেছে। আমাদেরকে শুধু ধর্মের রক্ষার্থে একটা বলে দেওয়া হয়েছে এখানে টিম পাঠানো হচ্ছে। ওদের লজিস্টিক সাপোর্ট নেওয়ার কথা আমাদের থেকে, ট্রান্সপোর্ট আর ঘোরার ব্যবস্থা করার আমাদের কাছ থেকে আমাদেরকে কিছু না জানিয়ে যদি নিজেরা ঘুরতে শুরু করে, এমন মনে হচ্ছে যে বিএসএফ, এসএসবি একটা প্রতিপক্ষী কোনো ফোর্স আছে, তাদেরকে নিয়ে ওরা ঘুরবে, এটা তো ঠিক নেই। আমাদের সঙ্গে যোগাযোগ করা উচিত ছিল। রাজনীতি না করে মানুষের পেটের খাবার সংস্থান করে দেওয়া এবং লকডাউন প্রক্রিয়া ঠিকমতো মান্য হচ্ছে তাকে নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় সরকার একবার কেন 5 বার চাপ দেবে রাজ্য সরকারকে, এটা কাজ। কিন্তু চান্স পেয়ে গেলাম, অতএব রাজনীতি করলাম। রাজ্যও রাজনীতি করবে, দিল্লিও রাজনীতি করবে, মাঝের থেকে মানুষগুলো বিপদে পড়বে। গরিব মানুষগুলো সর্বনাশ করাটা কারোর কাজ হতে পারে না। বোঝা যাচ্ছে নতুন একটা রাজনৈতিক বিতর্কর সূত্রপাত হয়ে গেল, সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ডক্টর ব্যানার্জি, ডক্টর শ্যামাশিস ব্যানার্জি, ডক্টর সুশান্ত ব্যানার্জি, ডক্টর মণ্ডল এবং ডক্টর মুখার্জি, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। স্ট্রিট ফাইট এখানেই শেষ করতে হচ্ছে। দেখতে থাকুন জি 24 ঘন্টা।